ভোর 4টের সময় ঘুম থেকে উঠতাম। মেয়ে যেহেতু 8:30টায় হসপিটালে বেরোতো, ওর সমস্ত কাজ করে দিতে হতো এবং ঠাকুর ভালোবাসতো, গাড়িটাতেও মা একটু পুজো দিয়ে দাও, ওই জন্য আমি অনেক ভোরে উঠতাম। কিন্তু এখন আমি আর ওঠার টাইমটাই চেঞ্জ করে দিয়েছি, কারণ সকালবেলা উঠলে ফাঁকা বাড়িটা দেখতে তখন আমি একটু টেনশনেই ছিলাম। তারপরে ওর বাবা এসেও বলছেন আমার না ভালো লাগছে না, তো ওই শুয়ে পড়েছেন বিছনায়, তখনই ফোনটা এসেছিল। টেলিভিতে কাজ করে। আমি প্রথমবার ফোন এলেই তখন কেঁদে ফেলেছি, আমার মেয়েটা নেই এটা বলে। কেন জানি না, আমার ভেতর থেকে যেন একটা ডেকে ফেলেছে। যেই প্রথম ফোন এসেছে, আমি পাশ থেকে বলছি ওর কি হয়েছে, ওর কি হয়েছে, ওর কি জ্বর হয়েছে, তখন আমি ওর বাবাকে ধরে কেঁদে ফেলেছি, আমার মেয়েটা নেই। যে রোগী কল্যাণ সমিতি আছে না, ওরাই সব থেকে রোগীর অকল্যাণ করে। ক্যাশ পেশেন্ট বলা হয়, ক্যাশ পেশেন্ট। ক্যাশ পেশেন্ট, ক্যাচ পেশেন্ট, ক্যাশ পেশেন্ট বলা হয় যারা মানে রোগীকে ধরো। হ্যাঁ, রুগী ধরা পেশেন্ট। এটাই আমরা একটাই পণ করেছি যে কারা আমার মেয়েকে খুন করলো আর কেন খুন করলো, আর সেই রাতে আমার মেয়ের সঙ্গে কি হলো, এটা আমরা জানতে চাই। সেদিন কিন্তু উনি মেনেছিলেন যে হ্যাঁ সঞ্জয় একা অপরাধ করেনি। আমি বললাম ম্যাডাম কম্পেনসেশন আমি সেদিনই নেব, ওর যদি প্রাপ্য হয় সেটা আমি নেব। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবচেয়ে যাকে ভয় পান সেটা হচ্ছে আমাদের দুজন। মানে 4 জন যে ওর সঙ্গে ডিউটিতে ছিল, তাদের 2 জনকে ডাকা হয়েছিল কোর্টে, আর 2 জনকে ডাকাই হয়নি। জনতার আন্দোলন যদি না হতো, মানে জনতা যদি না জাগতো, তাহলে কি এতটা লড়াই মানে আর কি কঠিন হয়ে যেত না? আমার মেয়েকে কেউ ভুলে যায়নি, হয়তো ধমকিয়ে চমকিয়ে চুপ করে করিয়ে রাখা হয়েছে, কিন্তু মন থেকে কেউ ভুলে যায়নি আমার মেয়েকে। আপনাকে বলতে আমার কোনো দ্বিধা নেই, এই প্রশাসন, এই যে সরকার তৃণমূল, তাদেরও অনেক নেতা মন্ত্রী আমাদের সঙ্গে যোগাযোগ রাখেন এবং আমাদের খোঁজখবরও রাখেন। তো আমরা সিবিআই কিন্তু চাইনি, মানে এই যে আমার মেয়েকে যে মারবে 8 তারিখ 9 তারিখ রাত্রে যে মারা হবে, এটা আগের থেকে পুলিশ এবং কলেজ কর্তৃপক্ষ প্ল্যান করেই রেখেছিল। কলকাতা পুলিশ, যেখানে আমরা গিয়ে দেখলাম সিপি বিনীত গোয়েল, এসিপি মুরলীধর শর্মা এবং হোমিসাইড ইন্সপেক্টর সোফিয়া মল্লিক যেখানে উপস্থিত থাকেন, সেখানে যে তারা তদন্তকে শেষ করার জন্যে সেখানে উপস্থিত, যে কভার আপ করার জন্য যে সেখানে উপস্থিত, কী করে আমরা জানব? কিছু ঘটনা শুধু একটি ক্যালেন্ডারের তারিখ নয়, কিছু ঘটনা শহরের বুক চিরে একটি ক্ষত হয়ে থেকে যায়। 9 অগাস্ট 2024, কলকাতার বাতাসে সেই দিনটা শোকের ছিল। শহর চুপ ছিল বুদ্ধদেব ভট্টাচার্যের বিদায়, কিন্তু সেই নীরবতার ভেতরেই আরজি করের দেওয়াল ভেঙে গিয়েছিল এক চিৎকারে। এক তরুণী চিকিৎসক নিজের হাসপাতালে, নিজের কর্মস্থলে শেষবারের মতো লড়াই করেছিলেন বেঁচে থাকার। 1 বছরের বেশি সময় পার হয়ে গেছে। কাগজে লেখা আছে রায় ঘোষিত, সঞ্জয় রায় দোষী, যাবজ্জীবন কারাদণ্ড। কিন্তু এই ঘটনা কি সত্যি এখানেই শেষ? আজ আমরা শুধু এক নির্যাতনের কাহিনী শুনতে বসিনি, আজ আমরা শুনতে চাই এক বাবা মায়ের বুকের ভিতর এখনো ঝড় ওঠে কিনা। ঘড়ি থেমে থাকলেও হৃদয়ের ভেতরে সময় কি এগোয়? ন্যায় পেলে কি শান্তি আসে, নাকি শান্তি আর ন্যায় এই দুটো শব্দের এই দুটো শব্দের মানে আজ নতুন করে শিখছেন তারা। আজ এই মাইক্রোফোনের ওপারে বসে আছেন অভয়ার বাবা মা। তারা কথা বলবেন, আমরা শুনব, আর হয়তো প্রথমবারের মতো সত্যিটাকে অনুভব করব। নমস্কার। নমস্কার। কেমন আছেন আপনারা? আছি যেরকম থাকা সম্ভব। পেরিয়ে যাওয়ার পরে এখন কীরকম পরিস্থিতি, আপনার কেমন আছে? যেরকম থাকা সম্ভব। এক একটা সেকেন্ড আমাদের কাছে, সবাই তো 1 বছর 2 মাস হিসাব করছি, কিন্তু আমাদের কাছে 336 কোটি সেকেন্ড সময় গেছে, আমাদের অতিবাহিত হয়েছে। প্রতিটা সেকেন্ড আমাদের একটা আমরা অনুভব করি, এখন প্রতিটা সেকেন্ড অপেক্ষা করি কিছু পাওয়ার জন্যে।
মেয়েকে তো আর ফিরে পাবো না, অন্তত ন্যায় বিচারটা পেলে সমাজের একটা যে পরিবর্তন আসবে সেটা একটা, আর যাতে দ্বিতীয় এরকম ঘটনা না ঘটে, কোনো মা বাবাকে এই 9ই আগস্ট না দেখতে হয়, এটা আমরা ভগবানের কাছে যেমন প্রার্থনা করি, প্রশাসনের কাছেও সেই প্রার্থনাটাই আমাদের। আর কিছু প্রার্থনা আমাদের প্রশাসনের কাছেও নেই, ভগবানের কাছেও নেই, কিন্তু প্রশাসনের কাছে আমরা সেটা কি মানে সেই যে আমাদের প্রত্যাশা, সেটা না এমন কিছু একটা প্রত্যাশা আমাদের কাছে এই প্রশাসনের কাছে, সেটা একটা মানে আকাশ ছোঁয়া কিছু একটা ব্যাপার বলে আমাদের এখন মনে হচ্ছে। আমরা লড়াই চালিয়ে যাচ্ছি, চেষ্টা করছি, কিন্তু উল্টো দিক থেকে যাতে আমরা এই ন্যায় বিচার আমরা না ধরতে পারি সেই প্রচেষ্টা সর্বক্ষণ চালানো হচ্ছে, প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে। আপনি আপনার সময় কেমন করে কাটছে? আমার সময় কাটছে, আগে আমি ভোর 4টের সময় ঘুম থেকে উঠতাম। মেয়ে যেহেতু 8:30টায় হসপিটালে বেরোতো, ওর সমস্ত কাজ করে দিতে হতো এবং ঠাকুর ভালোবাসতো, গাড়িটাতেও মা একটু পুজো দিয়ে দাও, ওই জন্য আমি অনেক ভোরে উঠতাম। কিন্তু এখন আমি আর ওঠার টাইমটাই চেঞ্জ করে দিয়েছি, কারণ সকালবেলা উঠলে ফাঁকা বাড়িটা দেখে আমি প্রচণ্ড অসুস্থ হয়ে গেছিলাম, আমার হসপিটালেও অ্যাডমিট হতে হয়েছিল। এখন আমি তাই সকালে ওর ডিউটি বেরোনোর আগ পর্যন্ত আমি আর ওই ঘরটা থেকে বাইরে বেরোই না, আমার যে ঘরটায় শুই। আগে মেয়ে আমি একসঙ্গেই ওর ঘরেই শুতাম, কিন্তু ওর ঘরটা এখন ফাঁকা, শুধু সমস্ত স্মৃতি আছে, ও নেই। 2025 সালটা আমাদের তিনজনেরই একটু অন্যরকম, মানে সুবর্ণ বলতে পারি আমাদের লাইফে, আবার আমার মেয়ের লাইফে। এমবিবিএস পাস করার পরে ও নামের আগে ডক্টর লিখতো না, ও মিতা দেবনাথই লিখতো। এখন তো আমার মেয়ের নামটাই মানে বলা বারো, আমি ভুল করে বলে দিয়েছি। যাই হোক, তো আমি একদিন ওকে বলছি তুই নামের আগে কেন ডাক্তার লিখিস না? তখন ও আমাকে বললো, জানো মা, এমবিবিএস হলে কেউ বড় ডাক্তার হয় না, আমি অনেক বড় ডাক্তার হবো এবং আমার নামের উপরে অনেক ডিগ্রি থাকবে আর আমি অনেক পেশেন্ট দেখব। তারপরে 4বার ও নিট পিজি দিয়েছে, কিন্তু কাউন্সেলিংয়েই বসতো না, যেহেতু ও মেডিসিন খুব পছন্দের ছিল। তারপরে এলো সেই কোভিড, ও পাস করার পর কোভিড পিরিয়ডে আমি দেখেছি ও যেন একদম ঝাঁপিয়ে পড়ে সেবা মানুষকে বলতে পারি আমি। ওকে হসপিটাল থেকে নিয়ে যেত, মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটি হসপিটালে চাকরি করতো, আর বাড়িতে দিয়েও যেত, কিন্তু নিয়ে গেলে আর ডাক্তার পেতো না, ওকে রেখে দিত। ও তখন আমাকে ওখান থেকেই সাহস জোগাতো, ভয় পেও না মা, এখন আমরাই তো লড়বো, আমরা না লড়লে কে লড়বে। তারপরে ও বাড়িতে যখন থাকতো সারা রাত ও প্রেসক্রিপশন করতো আর অনলাইনে পেশেন্ট দেখতো। আর ওর একটা চেম্বারে বসতো, সেখানে সকালে ওর বাবাকে নিয়ে যেত, ওর বাবা গঙ্গার পাড়ে গিয়ে বসে থাকতো আর ও পেশেন্ট দেখে বিকালে বাড়িতে আসতো। এই সেবাটা আমি ওর দেখেছি। তারপরে আরজি করে 2022 সালে যখন চান্স পেল, তখন এত খুশি হয়েছিল, মা বাড়িতে দুর্গা পুজো করো। আমি বললাম না না, এটা দুর্গা পুজো অনেক কষ্টের। ঠিক আছে তুমি করো না, চেষ্টা করো, ঠিক আমরা পারবো। 2 বছর বাড়িতে দুর্গা পুজো হয়েছিল। এবছর ওর মানে খুব ইচ্ছা ছিল, সেই রাতেও লিখে গেছিল আমি এমনিতে গোল্ড মেডেল পাবো। তো হয়তো গোল্ড মেডেল পাক বা না পাক, এমনিটা এবছর কমপ্লিট হয়ে যেত 25-এ। তারপরে বাড়িতে পুজো, ঢাক বাজলো, তারপরে হয়তো বিয়ের সানাই বাজলো, নভেম্বরের 25 তারিখে বিয়ে ছিল। সেই জায়গাটা থেকে আমি কিছু ভাবতেই পারি না, আমি শুধু ভাবি সেদিন সকালবেলা আমি ওকে খাইয়ে দিলাম, তারপরে ওর সিঁড়ি দিয়ে বেরোলো, আমি ওর সমস্ত ল্যাপটপ, মোবাইল, বই সব গাড়িতে দিলাম, ও আমাকে গাড়িতে হাত নাড়তে নাড়তে দেখে এলো। সেই জিনিসটা ছাড়া আমার আর কিছুই ভাবনায় আসে না। কেন এমন হলো? আমরা কি এমন বেশি চেয়েছিলাম? আমরা তো ঠাকুরের কাছে কিছুই চাইনি, এখনো চাই না। এখনো অনেক অফার দিয়েছে অনেক রাজনৈতিক দল বলুন বা
কোর্ট থেকে যেমন আমাদের 17 লক্ষ টাকা কম্পেনসেশন দিতে চাওয়া হয়েছিল, আমরা কিচ্ছু চাই না মেয়ের। এবং যখন আমার মেয়ের মৃতদেহটা নিয়ে ঘরে রাখা হয়েছিল তখনই ডিসি নর্থ এসে আমাদের ওর বাবাকে টাকা অফার করেছিল। তখন ওর বাবা বলেছিল, দেখুন আপনি যে বেস্টটা লাগিয়েছেন, যে না কষ্ট করেছেন, আমার মেয়েটা তার থেকে অনেক বেশি পরিশ্রম করে অনেক বেশি রাত জেগে এই জায়গাটায় এসেছে, আমার মেয়েটাকে অসম্মান করবেন না। তো সেই জায়গাটা থেকে আমাদের মনে হয় যেন আমরা সব হারিয়ে ফেলেছি, মেয়েটার সাথে সাথে আমরাও মনে হয় মরেই গেছি। কিন্তু না, হারলে চলবে না। আমি মেয়েকে কথা দিয়েছি, ওর সেই রক্তাক্ত মুখটা দেখে আমি ওকে বলেছি, মা তোর বিচার আমি ঠিক আনবো। সেই জায়গাটাতেই আমরা দৃঢ় প্রতিজ্ঞ থাকি যে বিচার একদিন আমরা ঠিক আনবই। আপনি বললেন কাকিমা যে আপনার যে আগে যে মোর যখন মেয়ে ছিল, অভয়া ছিল, তখন একটা আপনার লাইফস্টাইল ছিল, একরকম লাইফস্টাইল ছিল। এখন পুরো লাইফস্টাইলটা আপনার চেঞ্জ হয়ে গেছে। অভয়ের ঘরটা এখনো কি সেরকম গুছিয়ে রাখেন, বা কিরকম ভাবে আছে ঘরটা? একদম মানে ও যেভাবে গুছিয়ে রাখতো, হ্যাঁ। ছাদে ফুল বা ছাদের ফুল গাছগুলো 6 মাস আমি যত্ন করিনি, অনেক গাছ মরে গেছে। তখন না, গাছগুলো তো ভালোবাসতো, নিজে এনেছে। তো এখন গাছগুলো তোর ভালো লাগার জিনিসগুলো মানে পার্সোনালি ও কেমন, মানে কি কি জিনিস ভালো লাগতো ওর, মানে কি কি জিনিস ভালো লাগতো সবসময় ওর কি নিয়ে থাকতো? ভীষণ বই পড়তে ভালোবাসতো। ডাক্তারি ছাড়া পেশেন্ট দেখতে তো ভালোই বাসতো। ডাক্তার হয়ে গেছে তারপরে হচ্ছে ফুল গাছ, বিভিন্ন রকম ফুল গাছ, যেটা তো পারতো। ওর চেম্বারের পাশেই একটা নার্সারি ছিল, নিয়ে আসতো। যেটা না পেতো সেটা ছবি দেখিয়ে দেখিয়ে আমাকে বাবাকে বলতো, বাপি এই গাছটা নিয়ে আসবে। ছাদ ভর্তি আমার বাড়িতে, ছাদ মানে একটা নার্সারি, সব ওর ভালো লাগার ফুল, সব ওর পছন্দের, এটা নিয়ে আসবে ওটা নিয়ে আসবে। ওর বাবা বা আমি সেটাই নিয়ে আসতাম। ফুল গাছ ভীষণ ভালোবাসতো, যে কোনো ফুল গাছ, যে কোনো ফুল, জবা ফুল, অর্কিড, বিভিন্ন ধরনের ফুল নিজেও নিয়ে আসতো, অনলাইনে অর্ডার করতো। ফুল গাছ ভীষণ ভালোবাসতো। আমরা শুনেছি কাকাবু, মানে আপনি চা বানিয়ে ওনাকে সকালে চা বানিয়ে অভয়াকে খাওয়াতেন, আর সকালবেলা দরজা খুলে বলতো, বাবা চা বানিয়েছো। চাটা সকালবেলা এখনও আমি বানাই, ওই একবার করে খাই, সকালে আর খাই না। বিকালে শুধু ওই যারা কাজ করে তারাও তো থাকে, বিকালে শুধু চা করতে, এখন বিকালে একবার করে চা করি। আর চা করতে মানে চা খেতে মনটা চায় না আর কি। খাওয়া দাওয়ার দিকে তো আমাদের মানে কি কখন খাই কখন খাই না, সকালে খাওয়া কোনোদিন দুপুরেও খাই, কোনোদিন দুপুরে খাওয়া একবার হয় না, রাত্রিবেলাও খাই, এরকমভাবেই চলে। ওই সমস্ত দিক দিয়ে আমাদের একটাই এখন মনের মধ্যে লক্ষ্য এবং স্থির আমরা এক জায়গায় আছি, যেটা হচ্ছে ন্যায় বিচার কী করে পাওয়া যায়। কোনো রকম সুযোগ যেখানে পাচ্ছি মানে এই ঘটনাটা প্রকাশ্যে নিয়ে আসা। এবং সত্যি কথা, মিডিয়াকে আমরা ধন্যবাদ না দিয়ে পারবো না, কারণ 1 বছর 2 মাস ধরে মিডিয়া কিন্তু বিষয়টাকে সম্পূর্ণভাবে বাঁচিয়ে রেখেছে। কারণ এলে অনেক দিন, অনেক আগেই এটা পেছনের সারিতে চলে যেত। কারণ আমাদের যে প্রশাসক, মানে আমাদের যে সরকার এখন পশ্চিমবঙ্গে চলছে, তারা কিন্তু বিষয়টাকে ব্যাক বেঞ্চে দেওয়ার জন্যে মানে সর্বতোভাবে চেষ্টা করছে। যেমন আমাদের লোকাল এরিয়ায় কেউই আমাদের সঙ্গে সেভাবে কি কেউ কথাই বলে না আমাদের সঙ্গে, কথাই বলে। আমার প্রতিবেশীরা না, বাজারে গেলেও যেন আমরা আমি বেশিরভাগ আমি বাজারে যাই, বাজারে গেলেও যেমন একটা মানে না গেলেই ভালো হয় এরকম একটা, মানে বাজারের দোকানদাররা এমনভাবে, বেশিরভাগ অপরিচিত দোকানদার থেকেই, আগে যেসব দোকানদারের কাছে মাল জিনিস কিনতাম ওই সমস্ত দোকানদারের কাছে এখন আর যাই না। এখন ছেড়েই দিয়েছি, পাত্তা দিই না। এই জন্য আমরা নতুন নতুন লোকের কাছ থেকেই সমস্ত জিনিসপত্র কেনার চেষ্টা করি। মানে পরিচিত মুখগুলো অপরিচিত হয়ে যাচ্ছে। হ্যাঁ, পুরো সম্পূর্ণভাবে। আমার মেয়েটা ছোটবেলা থেকে প্রচন্ড, জানি না সেটা প্রশাসন, আমাদের পশ্চিমবঙ্গের প্রশাসন যেভাবে পরিচালনা করতে চায়, একটা পরিবেশ তৈরি করেছে, সেটা আমাদের উপরে আমাদের দোষ। আমার মেয়েটা প্রচন্ড মেধাবী ছিল, আর আমরা প্রভাবশালী নই। মেয়েটা তার নিজের চেষ্টায় নিজে কষ্ট করে এখানে এসেছিল, যারা হয়তো আমাদের ফ্যামিলিতে কেউ কোনোদিন ডাক্তার নেই। সেখান দিয়েও আমাদের একটা গর্বের, ওনাকে ফোন করে অনেকেই বলতো, তুই একটা কাজের কাজ করেছিস।
আমাদের সেই জায়গাটাই যে হারিয়ে গেছে, যে সেই গর্বটা যে আমরা চলে যাব কিন্তু আমরা এত সুন্দর একজন মানুষকে রেখে যাব, শুধু ডাক্তার বলে নয়, ও শিক্ষায় দীক্ষায় বা মানে একটা কি বলবো, বিবেকানন্দকে আমরা যেমন আদর্শ মনে করি, আমি তাই বলি যে বিবেকানন্দর মধ্যে যে গুণগুলো ছিল প্রত্যেকটা গুণ আমার মেয়ের মধ্যে ছিল। অনেকে আমাকে বলেন বাড়িতে গিয়ে আমাদের, যে গুণগুলো আপনার মেয়ের মধ্যে ছিল, যে একটা মানুষের ভালো থাকার জন্য যে গুণগুলোর প্রয়োজন হয় মানুষের, সেই গুণগুলো ওর মধ্যে ছিল বলে ওর আজকে এই হারিয়ে যেতে হয়েছে। এটা আমার অনেক শুনতে হয়। এই সমাজ সত্যি কথা মানে ব্যাপারটা কি, একটা পরিবেশ মানে পরিস্থিতি এখন পশ্চিমবঙ্গে যে জায়গায় তৈরি হয়েছে, আপনি দেখবেন পশ্চিমবঙ্গে যারা নেতা নেত্রী আছে তাদের ছেলেমেয়েরা সবাই ডাক্তার, কিন্তু কী ধরনের চিকিৎসক সেটা কিন্তু যাচাই করা প্রয়োজন আছে। কারণ চিকিৎসা ব্যবস্থার যা এখন হসপিটালে যা আমরা দেখি, কোনো সুস্থ রোগী যদি হসপিটালে যায়, ধরেন সামান্য কিছু প্রবলেম নিয়ে যদি হসপিটাল, সেই যে বেঁচে হসপিটাল থেকে ফিরে বাড়িতে আসবে, আপনি সরকারি হসপিটালের কথা বলছেন? হ্যাঁ, সরকারি হসপিটালে সেগুলো গ্যারান্টি দেওয়া খুব মুশকিল। আর বেসরকারি হসপিটালেও কথাও ঠিক বলবো যে যে চিকিৎসা ব্যবস্থা এখন পশ্চিমবঙ্গে চালু আছে, বেসরকারি সংস্থা কি সরকারি সংস্থা, যারা সরকারি সংস্থায় চিকিৎসা করে তারাই তো বেসরকারি সংস্থায় গিয়ে চিকিৎসা করে। সেটা সত্যিকারের এমন অনেক ডাক্তার আছে যাদের যদি একটা পেশেন্টকে চ্যানেল করতে দেওয়া হয়, আমার মনে হয় পারবে না তারা করতে। এটা কি শুধু পশ্চিমবঙ্গে আছে? সেটা পশ্চিমবঙ্গেই বেশি, সবচেয়ে বেশি। যেটা পশ্চিমবঙ্গের ডাক্তাররা আগে একটা, ডাক্তাররা শুধু না, পশ্চিমবঙ্গের যে গুণমান ছিল, সে গুণমান এখন কিন্তু সেই জায়গাটায় নেই। কারণ আমি স্কুলগুলোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, যেহেতু স্কুলের কিছু কাজ আমি করি বিভিন্ন স্কুলে। খুবই দুঃখজনক বিষয় হচ্ছে প্রাইভেট স্কুল হোক আর সরকারি স্কুল হোক, 7-8 বাচ্চারাও অনেক স্কুল আছে নিজেদের নামটা ঠিক করে লিখতে পারে না। সত্যি তখন এত খারাপ লাগে আমাদের, মানে কি ধরনের পড়াশোনার মান। মানে আজকে যে পরিবেশটা পশ্চিমবঙ্গে তৈরি হয়েছিল, রবীন্দ্রনাথ, নজরুল ইসলামের, সুকান্ত ভট্টাচার্য বা সত্যেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, যারা প্রাক্তন যারা ছিলেন কবি বা সাহিত্যিক, তাদের একটা বিরাট অবদান ছিল এই সমাজ তৈরি করার জন্য। কিন্তু এখনকার ছেলে মেয়ে যে সমস্ত বইও যে পাঠ্য দেওয়া হয়, সেগুলোর মধ্যে এত বিকৃত মনস্ক সমস্ত পাঠ্যসূচি দেওয়া হয়েছে, সেগুলো সত্যি, এগুলো মানুষের শিক্ষা ব্যবস্থাকে একদম এত জঘন্য অবস্থা তৈরি নিয়ে যাওয়া হয়েছে, সেটা আলোচনা করার জায়গা নেই কোনো। এটা যে ভবিষ্যতে কবে এই একটা জেনারেশান যে গ্যাপ তৈরি হচ্ছে, এটা যে কবে আবার ঠিক হবে, সেই গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারছে না। মানে সমাজে শিক্ষার যে অবস্থা, সরকারি বলুন বেসরকারি বলুন, পশ্চিমবঙ্গের স্কুলগুলো খুবই খারাপ। যেটা আমার সম্পূর্ণভাবে একটা স্কুলের সঙ্গে যোগাযোগ আছে বলে আমি জানতে পারি, কিন্তু সেই পরিস্থিতিটা কিন্তু অনেকেই বিষয়টা জানে না। মা বাবা দৌড়াচ্ছে লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রাইভেটে পড়াবো, প্রাইভেটে পড়িয়ে মানুষ করবো, কিন্তু ছেলে যে কী শিক্ষা পাচ্ছে, কী শিক্ষিত হচ্ছে, সেই খবরটা গার্জিয়ানরা ঠিক মতন পাচ্ছে না। কিন্তু এই ঘটনাটা যখন ঘটেছিল, এই প্রথমে আপনার খবরটা পেলেন কি করে? ফার্স্ট খবরটা কারা দিয়েছিল? 10:45 আমার মোবাইলে একটা, 10:56 আমার মোবাইলে একটা প্রথমে কল আসে যে আমার মেয়ে অসুস্থ, আপনারা তাড়াতাড়ি আসুন। অনেক কষ্টে নাম্বারটা জোগাড় করে আপনাদের কল করলাম, অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি বলেই কলটা এসেছিলো। তখন আমি তাড়াতাড়ি ড্রাইভারকে ফোন করি, এবং তখন আমি যখন ফোনটা পৌঁছছিল তখন আমি ওনাকে জিজ্ঞেস করি আমার মেয়ে কী হয়েছে। উনি বলেন আপনারা তাড়াতাড়ি চলে আসুন, অসুস্থ আছে। তারপরে আমি ড্রাইভারকে ফোন করে আবার ওই ফোনে আবার আমি কল ব্যাক করি। কল ব্যাক করলে বলে ওনাকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হচ্ছে, ও অসুস্থ, এমার্জেন্সিতে নিয়ে যাচ্ছে, আপনারা তাড়াতাড়ি চলে আসুন বলে লাইনটা কেটে দেয়। ওই অ্যাসিস্ট্যান্ট সুপারই সঙ্গে কথা। তখন আপনারা কিছু জানতেন না। তারপরে যখন আমরা গাড়িতে উঠছি, তখন আবার একটা ওই কল থেকে, ওখান থেকে ওই নম্বর থেকে একটা কল এলো, অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি আপনার মেয়ে সুইসাইড করছে, হয়তো কিছুটা মারা গেছে। কিছুটা মারা গেছে? হ্যাঁ।
তখন আমরা গাড়ি চালিয়ে আসি। তখন যখন কিছুটা দূর আসার পর একজন পুলিশ আমাদের ফোন করে ওই নাম্বার থেকে, আপনারা আসছেন তো? আমি হ্যাঁ আসছি। বলে তাড়াতাড়ি আসেন, শুধু এইটা কথা বলে লাইনটা কেটে দেয়, বেশি কথা বলে না। কল রেকর্ডগুলো এখনও আমার কাছে আছে, আমি রেখে দিয়েছি। তারপর আমরা হসপিটালে যাই, যথারীতি 12:15 হসপিটালে পৌঁছাই। আমরা যে যথারীতি মেয়েকে এমার্জেন্সিতেই খোঁজাখুঁজি করি। তখন একটা সিকিউরিটি গার্ড আর 3টে জুনিয়র ডাক্তার আমাদের একটা লিফটে করে সেমিনার রুমে নিয়ে যায়। সেমিনার রুমে নিয়ে যায় না, মানে ওই 3 ডিপার্টমেন্টে নিয়ে যায়, ডিপার্টমেন্টে নিয়ে 4 তলায় নিয়ে যায়। নিয়ে গেলে সেখানে পুলিশ, অনেক পুলিশ ছিল, কেউ খাকি পোশাক পরা পুলিশও ছিল, বা সাদা পোশাকের পুলিশও ছিল। এবার পুলিশের কে কি পোশাক পরে আমরা তো জানি না, আর আমরা তখন মেয়ের কি হয়েছে তাও জানি না। আমি না। পুলিশকে শুধু বলছি আমি দেখতে যেতে চাই, মেয়ে যে অবস্থায় আছে ওই অবস্থায় আমি মেয়েকে দেখতে। না, আপনাকে ইমিডিয়েট ওখানে না, ভেতরে ঢোকার, ভেতরে অনেক লোক, কিন্তু আমাকে ঢুকতে দেওয়া হয়নি। তখন আমি বলছি আমি কিছু করব না, আমি শুধু দেখবো মেয়েকে, মেয়ে কি অবস্থায় আছে। ও যদি বেঁচেও থাকে সামান্য, হয়তো এখানে তো অনেক ডাক্তার, ওকে ট্রিটমেন্ট দিলে তো হয়তো বেঁচেও যেতে পারে, আমি দেখতে চাই। কিন্তু না, ওখানে তদন্ত চলছে, দেখতে যাওয়া যাবে না বলে আমাদের ভেতরে ঢুকে নিয়ে গেছে। নিয়ে সেখানে আমাদের, ওনাকে আলাদা, আমাকে আলাদা, অনেক লোক হসপিটালের, আমরা তো কাউকে চিনি না। তখন মানে আমরা দিশেহারা হয়ে গেছি, মানে কি করব বুঝতে পারছি না। তখন ওই এইচওডি এসেছেন, এসএস ডিপার্টমেন্টের, আমার মেয়ের ডিপার্টমেন্টের। ওনাকে বললাম কি হয়েছে এখানে, কি হয়েছে আমার মেয়ের। উনি এসে পরিচয় দেন যে আমি অরুণাভ দত্ত চৌধুরী। তো উনি বলছেন তখন, আপনার মেয়েকে আমি চিনি, আপনার মেয়ে খুব ভালো পড়াশোনায়, কাজও খুব ভালো, আমার 30 জন যে ওরা আছে তার মধ্যে আপনার মেয়ে সব থেকে ভালো। আমি তখন ওনাকে বললাম আমি তো আমার মেয়ের সার্টিফিকেট চাইতে আসিনি, এখানে কি হয়েছে সেটা বলুন। আর একটা কথা উনি বলেননি, আর আমাদের ওখানেই আটকে রাখার চেষ্টা হচ্ছে, কিন্তু আমি তো বাইরে বারবার বেরিয়ে আসছি। তখনই কত সন্দেহ হয়েছিল যে কিছু একটা মানে তখন সেই মুহূর্তে আমরা বুঝে গেছি যে যখনই সেকেন্ড টাইম গেছে, তখনই ফোন গেছে, তখনই বুঝে গেছি নিশ্চয়ই কিছু একটা ঘটেছে। কিন্তু খুন যে হয়েছে তখন বুঝতে পারি, মানে এই খুনটাকে চাপা দেওয়ার জন্যই কি এই ভুল তথ্যটা সেটা তো অবশ্যই, তো পরবর্তীকালে আমরা বুঝতে পেরেছি। তখন তো ওই অবস্থায় আমরা চাপা দেওয়া কি, আমরা যাওয়ার আগে ওকে মর্গেও নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল। পুরো আমরা ফটো আছে দেখেছি, পুরো সারা মুখ রক্তাক্ত, চোখ রক্তাক্ত, এখানে নামটা লেখা, ওকে মর্গে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে। তখন ওখানকার কিছু স্টুডেন্টকে আটকেছে, লাল কম্বল গায়ে দেওয়া ছিল, তো ওই চালানটা ছিল না বলে ওরা নিতে পারেনি। না, মেডিকেল এটা ছিল না বলে, মেডিকেল কেউ দেখেনি বলে ওরা তখন মর্গে নিতে পারেনি। এত ডাক্তারের মধ্যে আপনি আশ্চর্য হবেন শুনলে, সাধারণত পুলিশ কোথাও যদি ডেড বডি পায় সঙ্গে সঙ্গে হসপিটাল নিয়ে গিয়ে আগে চেক করে, মৃত বলে ঘোষণা করে, বা জীবিত হলে হসপিটালে ভর্তি করে, মৃত হলে মৃত ঘোষণা হয়, তারপরে পুলিশ নিয়ে। আমার মেয়ের সেই মেডিকেল টেস্টটা হচ্ছে 12:44 পরবর্তীকালে আমরা যে কাগজ পেয়েছি তাতেই লেখা দেখছি যে 12:44 মেডিকেল সার্টিফিকেট দেওয়া হয়েছে, যে মৃত বলে ঘোষণা করা হয়েছে। তার আগে সুমিত্রা তপাদার, যে ওর ভিপি ছিল আর কি, ভিজিটিং ফিজিশিয়ান, যেটা পিএইচডি গ্রুপের থাকে, উনি আবার টর্চ জ্বালিয়ে দেখেছেন, কেউ বলছে স্টেথো দিয়ে দেখেছেন। এই সমস্ত মানে বিভ্রান্তমূলক কথাবার্তা সবাই বলেছে। যে একজন ওর সঙ্গে রাত্রে ডিউটিতে ছিল সে নাকি দেখে ওকে দৌড়ে গিয়ে সুইসাইড বলে চিৎকার করেছে, কোর্টে এটা বলেছে। মানে 4 জন যে ওর সঙ্গে ডিউটিতে ছিল তাদের 2 জনকে ডাকা হয়েছিল কোর্টে, আর 2 জনকে ডাকাই হয়নি। তো 2 জনের বয়ানের সঙ্গে কারো কেউ বয়ানের সঙ্গে মেলেনি, কিন্তু তাদের কোনো তদন্তের আওতায়ও আনা হয়নি। আর যে অভয়ার দেহ যে তড়িঘড়ি করে দহন করা হলো, এটার মধ্যে কি মনে হয় যে কোনো প্ল্যান বা একদম প্ল্যান, ওটা তো আরো বড় প্ল্যান। যখন আমাকে ওর বাবা গেছে থানায় এফআইআর লিখতে, সেখানেও ওই একজন নেতা লিখে দিয়েছে, সেখানে কারো নাম নেই, কিছু নেই, মুখ্যমন্ত্রীর উপর পূর্ণ আস্থা রেখে আমরা এটা করছি, এরকম লিখে দিয়েছে। আর আমাকে সিজার লিস্ট করার জন্য বসিয়ে রেখেছে। সেখান থেকে মর্গের সামনে ওই পিএম যেখানে হয়েছে সেখানে নিয়ে গেছে, আমাকে বলছে সাইন করুন। আমি তখন বলেছি ওর বাবা আসুক আমি সাইন করব, কিন্তু না, পুলিশ আর আমাদের লোকাল এমএলএ কমিশনার ওরা ঘিরে ধরেছে, সাইন করো। তো আমি করে দিয়েছি।
করে দিতে দিতেই দেখি উনি এসে গেছেন। তো কি করলো, মেয়েকে একটা গাড়ি, ওই গাড়িতে ঢুকিয়ে দিল, আর আমাদের মেয়ের গাড়িটা আমাদের সঙ্গে ছিল, ওই গাড়িতে আমাদের দুজনকে ঠেলে ঢুকিয়ে দিল। আমাদের বাড়ির লোকের সঙ্গেও আমাদের কোনো কথা হলো না, এবং মেয়েকে কোথা দিয়ে যে কোথায় নিয়ে গেল আমরা কিছু বুঝতেও পারলাম না। যখন গেটের সামনে, আরজি করের গেটের সামনে এসে আমাদের গাড়িটাকে মানে পুলিশ খুব জোর মারছে, তখন আমি গাড়ি থেকে নেমে গেছি। নেমে গিয়ে আমি বলেছি, দেখুন আমার মেয়েটাকে হারিয়ে ফেলেছি, আমার মেয়েটার গাড়িটা খুব প্রিয় ছিল, এই গাড়িটাকে ভাঙবেন না। তখন ওরা মারাটা বন্ধ করেছে। তখন ওর বাবা চিৎকার করে কেঁদে ফেলেছে, আমার মেয়েকে কোথায় নিয়ে চলে গেছে, আমার মেয়েকে কোথায় নিয়ে চলে গেছে। এটা পুলিশ, এটা মিডিয়াকে দেখিয়েছে, সমস্ত বিশ্বই দেখেছে এটা। তখন আমি দিশা না পেয়ে আমি বলছি টালা থানায় চলো, টালা থানায় চলো। তো আমরা তখন টালা থানায় চলে যাই। টালা থানায় গিয়ে আমাদের গাড়ির ড্রাইভারকে বাইরে বার করে নেয়, গাড়িটা লক করে দেয়, আমরা গাড়ি থেকে নামতেও পারি না। সেখানে আমরা বলছি আমার মেয়েকে কোথায় নিয়ে চলে গেছে, আমার মেয়েকে এখানে আনা হোক, আমরা সেকেন্ড পোস্টমর্টম চাই, আর আমরা আজকে রাত্রে দাহ করব না, আমরা এখানে প্রিজার্ভ করব, বাড়ি যাব। কেউ আমাদের কথা শোনে না। সেখানে আমরা গাড়িতেই বসে থাকি, প্রায় 2 ঘন্টা আমরা ওখানে বসে রয়েছি, কিছুই আমাদের এত তৎপরতা কেন? মানে পুরো প্রসেসটাকে এত তাড়াতাড়ি মানে শেষ করার জন্য, মানে এটাকে পুরো। আজকে 1892 সালে আমাদের মানে পশ্চিমবঙ্গ পুলিশের এক কর্তা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসামিদের ধরার যে প্রক্রিয়া প্রথম পৃথিবীর মধ্যে আবিষ্কার করেছিলেন, যেটা নিয়ে আমাদের কলকাতা পুলিশের একটা গর্ব ছিল। আজকে সারা ভারতবর্ষে, সারা বিশ্বে যেটা জানা প্রয়োজন, আমার মেয়েকে গলা টিপে হত্যা করা হয়েছে বলা হয়েছে, কিন্তু সেখানে কোনো ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করা হয়নি। মুখে এত কামড়ের দাগ ছিল, সেখান থেকে দাঁতের ছাপও নেওয়া হয়নি কারো। তার মানে এটাকে প্রথম থেকেই কভার আপ করার একটা যে প্রক্রিয়া, এরা প্ল্যান, মানে আমার মেয়েকে যে মারবে 8 তারিখ 9 তারিখ রাত্রে যে মারা হবে, এটা আগের থেকে পুলিশ এবং কলেজ কর্তৃপক্ষ প্ল্যান করেই রেখেছিল। তার আরও একটা উদাহরণ আছে, সেটা হচ্ছে 3টে পার্টি হয়েছিল সেদিন আরজি কর হসপিটালে, ওই এমার্জেন্সি বিল্ডিংয়ের ছাদে। সেখানে যারা উপস্থিত ছিল তাদের হসপিটালে উপস্থিত থাকার কথা নয়। যেমন উত্তরবঙ্গ থেকে একজন ডাক্তার সৌতিক রায় এবং তার বাবা সুশান্ত রায়, যারা উত্তরবঙ্গের একজন এমএলএ, উনিও উপস্থিত ছিলেন এই সেমিনার রুমের ভেতরে। সেমিনার রুমের ভেতরে উপস্থিত ছিলেন ন্যাশনাল মেডিকেলের আইটি বিশেষজ্ঞ প্রসূন চট্টোপাধ্যায় এবং একজন অ্যাডভোকেট, একজন ফরেন্সিক বিশেষজ্ঞ এবং অভিজ্ঞ বর্ধমানের বিরূপাক্ষ বিশ্বাস। এরা তো ওই জায়গাটায় উপস্থিত ছিলই। আশিস পান্ডে তো টোটাল বিষয়টাকে এমন একটা জলঘোলা করেছে। আমরা যে এটাগুলো যে অভিনয় এবং এটা যে একটা ওদের একটা কভার আপ করার প্রচেষ্টা, এটা আমরা প্রথমে কী করে বুঝবো আমরা সাধারণ মানুষ? হ্যাঁ, ইনকোয়েস্ট যখন ও বললো যে এখানে আমার মেয়েকে খুন করেছে, তা আমরা এখানে পোস্টমর্টম করতে দেবো না। আমি হসপিটালে গিয়ে পরিস্থিতি দেখে কাঁদতেও ভুলে গেছি, কি যে হচ্ছে আমাদের সাথে বুঝতে পারিনি আমি। যখন আমার বাড়ির লোক এসেছে 1টা-1.5টা নাগাদ, তখন আমি ওদের জড়িয়ে ধরে হাওমাও করে কেঁদে ফেলেছি আর চিৎকার করে বলেছি, যারা আমার মেয়েকে খুন করেছে সেখানে আমি পোস্টমর্টম করাবো না, আমি নিয়ে যাব এখান থেকে। তার আগে আমি বাকরুদ্ধ ছিলাম, কোনো কথা আমার মুখ দিয়ে বেরোয়নি এবং চোখ দিয়ে জলও বেরোয়নি। তখনই আশিস পান্ডে এবং তার দলবল একটা কতগুলো জড়ো করে একটা চেঁচামেচি শুরু করে দিল, ইনকোয়েস্ট করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। মানে ওদের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করে আমাদের একটা বিভ্রান্ত করে, ইনকোয়েস্ট করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, ম্যাজিস্ট্রেট দিয়ে পোস্টমর্টম করতে হবে, এই সমস্ত করে আমাদের একটা ভুল বুঝিয়ে পোস্টমর্টমটা ওখানেই করিয়ে নিল। এবং সেটা সূর্যাস্তের পরে যেটা হয় না, সেটা সাধারণ একজন এসআই লিখে সেটা পোস্টমর্টম করিয়ে ফেলল সন্ধ্যার পরে। এটা হচ্ছে বিষয়। কিন্তু সত্যি কথা বলতে কি, কলকাতা পুলিশ, যেখানে আমরা গিয়ে দেখলাম সিপি বিনীত গোয়েল, এসিপি মুরলীধর শর্মা এবং হোমিসাইড ইন্সপেক্টর সোফিয়া মল্লিক যেখানে উপস্থিত থাকেন,
সেখানে যে তারা তদন্তকে শেষ করার জন্যে সেখানে উপস্থিত, যে কভার আপ করার জন্য সেখানে উপস্থিত, কী করে আমরা জানি? একটা কলকাতা পুলিশের প্রধান যেখানে দেখা যায় সেখানে তার উপর তো আশ্বস্ত হতেই হবে। সেই আশ্বস্তর উপরে তারা আমাদের আরও ক্ষতি করেছিল ওখানে। কিন্তু এটাও তো ঠিক যে পশ্চিমবঙ্গ সরকার প্রথম তদন্ত করে সিটটা গঠন করেছিল, সেখানে কিন্তু সঞ্জয় রায়কে প্রথম আসামি হিসেবে তো ওরাই অ্যারেস্ট করেছিল। এটা ঠিক, কিন্তু সঞ্জয় রায়কে যখন 13 তারিখ আমরা 9 তারিখের ঘটনা শেষের পরে সঞ্জয় তো অ্যারেস্ট হয়েই গেছে। ও না, আমার বক্তব্যটা কি কাকিমা, যে পুরোটাই তো সাজানো আপনাদের মনে হয়েছে, বা অতি তৎপরতা, মানে অতিরিক্ত পুরো না, তো 9 তারিখের ঘটনা। 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ আমাদের লোকাল এমএলএ, লোকাল কমিশনার, লোকাল মানে এমপিরা, মানে সৌগত রায়ও এবং পার্শ্ববর্তী এমএলএ যিনি নামটা ভুলে যাচ্ছি, উনিও কিন্তু এই 4 দিন আমাদের সম্পূর্ণ সকাল 6টা থেকে রাত্রি 12টা পর্যন্ত একটা ঘেরাটোপের মধ্যে রাখতেন। এবং আমাদের গোলা থানার পুলিশ আইসি কৌশিক রায়, কৌশিক দাস মনে হয়, কৌশিক দাসকে এরকম গোলা থানা আইসি, যে এরা কিন্তু সবসময় আমাদের ঘেরাটোপের মধ্যে রাখতো। আমরা কাকে কি বলবো, কোথায় কি বলতে পারবো না, সমস্ত কে আসছে আমাদের বাড়িতে, কে আমাদের বাড়িতে ঢুকতে পারবে না, সব কিছু ওরা মেনটেন করতো। সঞ্জয় রায়কে যে ফুটেজ দেখে ধরা হয়েছে সেই ফুটেজেই 1265 জনকে দেখা গেছে, তাদের সবাইকে আনআইডেন্টিফাই করা হয়েছে। শুধু সঞ্জয় না, শুধু সঞ্জয়, আরো অনেকে আছে, আরো অনেকে আছে, সেখানেই 65 জনকে দেখা গেছে। শুধু সঞ্জয়কেই চিহ্নিত করেছে, আর সবাইকে বাকিদের আনআইডেন্টিফাইড লিখে দিয়েছে। 13 তারিখ যখন আমরা হাইকোর্টে মামলাটা তুলি, 5 মিনিটের শুনানি, শুধু ফোন কলগুলো, ফোন রেকর্ড, কল রেকর্ডগুলো শুনে এবং তদন্তের সমস্ত কাগজপত্র দেখে কলকাতা পুলিশের সঙ্গে সঙ্গে সিবিআইকে হস্তান্তর করেন। আমরা সিবিআই কিন্তু চাইনি, আমরা চেয়েছিলাম ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিং এজেন্সি, এসআইটি, হ্যাঁ, সিট গঠন করে একটা কোর্ট মনিটরিংয়ে তদন্তটা হোক। কিন্তু কোর্ট সিবিআইকে ভালো মনে করে সিবিআইকে হ্যান্ড ওভার করেছে, এবং কলকাতা পুলিশকে এতটুকু বিশ্বাস করেনি, এবং কলকাতা কোর্টের ভেতরেই কেস ডায়েরি সিবিআইকে হস্তান্তর করতে বলেছে কোর্ট। তারপরেও সিবিআই সেই তদন্তটাকে নিয়ে, সিবিআই যেদিন সাক্ষী দিয়েছেন আমাদের সীমা পাহুজা আইও, কোর্টে দাঁড়িয়ে উনি স্বীকারও করেছেন যে আমরা কিছুই করিনি, কলকাতা পুলিশ যেটা করেছিল সেটাকেই আমরা স্বীকৃতি দিয়েছি, ম্যাগনিফাইং গ্লাসের নিচে দেখেছি, কিছু সায়েন্টিফিক এভিডেন্স জোগাড় করেছি, করে আমরা এই চার্জশিটটা পেশ করেছি। কিন্তু সেই 773 পাতা 13 পাতার যে চার্জশিটটা সিবিআই কোর্টে দিয়েছিল, সেই 713 পাতার ভেতরেই তারা দেখিয়ে দিয়েছে যে আরও লোকের উপস্থিতি আছে, এবং এই যে কর্মকাণ্ড একা সঞ্জয়ের পক্ষে ঘটানো সম্ভব হয়নি, আরও লোক এর সঙ্গে জড়িত আছে। কিন্তু সেই সমস্ত কোশ্চেনের উত্তর সিবিআই আমাদের দেবে না, একদম সম্পূর্ণভাবে ঠিক করেছে। আমরা 13ই মার্চ একবার প্রথম সিবিআই, আমরা কোনোদিনই সিজিও কমপ্লেক্স সল্টলেক আসিনি, আমরা সিজিও কমপ্লেক্স দিল্লিতে 2বার করে গেছি। সেখানে আমাদের কোশ্চেন যে এরকম সিবিআই ডিরেক্টর সামনে বসে আছে, আমি এখানে বসে আছি, আমি স্পষ্ট কথা সিবিআই ডিরেক্টরকে বললাম, দেখুন আমরা কিন্তু সিবিআই চাইনি, কোর্ট সিবিআইকে ভালো মনে করে কিন্তু কোর্ট সিবিআইকে দিয়েছিল। তখন উনি বলছেন আমরা ইন্ডিপেন্ডেন্ট সংস্থা, অনেক জ্ঞান ঠ্যান দিচ্ছেন, দিয়ে বলেন আমরা কোনো মামলা নিই না, কোর্ট দেয় বলেই আমরা মামলাটা নিই। আমি আপনার কোর্টটা মামলাটা নিয়ে কি সার্কাস দেখেন আপনারা, আর কি করেন? আপনারা যে রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্টগুলো তো আপনারাই জানেন না তার মধ্যে রিপোর্টের মধ্যে কী আছে। যে ডিএনএ রিপোর্ট সিবিআই করেছে, সেই সিবিআই ডিএনএ রিপোর্টের মধ্যে দেখা যাচ্ছে অন্যের উপস্থিতি, কমপক্ষে 6 জনের এক্সট্রা ডিএনএ ওর মধ্যে আছে। ওরা বলছে কন্টামিনেটেড হয়েছে। কন্টামিনেট মানে কি? তাহলে কন্টামিনেটটা কারা করেছে? তুমি তো তাদের তো অ্যারেস্ট করতে পারো, যারা যারা কালেক্ট করেছে তারাই নিশ্চয়ই কন্টামিনেট করেছে, অন্য লোকে তো করেনি কন্টামিনেট। যারা এভিডেন্স মানে স্যাম্পেল কালেকশন করেছে তাদের কেন তুমি ধরছো না? কন্টামিনেট বলে তুমি কোর্ট থেকে বেরিয়ে যাচ্ছ, তাহলে যারা স্যাম্পেল কালেক্ট করে তাদের কেন তুমি ধরছো না? অভয়ের যখন আন্দোলনটা চলছিল, মানে তখন একটা মারাত্মক, কলকাতা রাতে শহর দিন, মানে পুরো দিন রাত ডাক্তাররা প্রচুর আন্দোলন করছেন, সেই সময় হঠাৎ করে আরজি করে একটা দুষ্কৃতীদের হামলা ঘটল। এটা কি 10 তারিখেও হয়েছিল একটা, 10 তারিখে, যেখানে 9 তারিখে একটা এরকম ঘটনা হয়েছে, 10 তারিখে সেমিনার হলের বাকি দেওয়ালটা, সেই বেসিন টেসিন সমস্ত ভেঙে দেওয়া হয়েছে। সেখানে ওই চেস্ট মেডিসিনে 30 জন পিজি দিয়েছিল আমার মেয়েকে নিয়ে,
বাকি 29 জন পিজিটি সেই অর্ডারে সই করেছে, এবং সেখানে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমও সই করেছেন। কিন্তু তার বিরুদ্ধে কোনো রকম সেই নারায়ণ স্বরূপ নিগম এখন স্বাস্থ্য সচিব হয়ে বসে আছেন। এবং আমার মেয়ের যে ডেথ সার্টিফিকেটটা, সেটাও 7 মাস পরে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম নিজে আমাদের বাড়িতে জাল করে করে আমাদের বাড়িতে দিয়ে গেছে। আপনি আপনার যদি কেউ পুরনো ডেথ সার্টিফিকেট আপনার কাছে বাড়িতে কেউ আপনাদের রিলেটিভের থাকে, আপনি দেখবেন ওয়েবসাইটে, আপনি খুঁজবেন ডেথ সার্টিফিকেট পাবেন। কিন্তু আমার মেয়ের ডেথ সার্টিফিকেট ওয়েবসাইটে খুঁজলে পাবেন না। এবার ওনারা বলে গেছেন যদি এরপরে কোনো কপি দরকার হয় আমাদের বলবেন, আমরা দিয়ে যাবো। মানে ওয়েবসাইটে নেই কেন? না, নেই অ্যাপ্লিকেশন ফর্ম আমার বাড়িতে। অ্যাপ্লিকেশন ফর্ম এই যে ছেলেটা তিমির আমাদের সঙ্গে এসেছে, ও আরজি করে অ্যাকাউন্টেন্টে চাকরি করতো, এখনো বারাসাতে আছে। ও সবার গেছে এই ডেথ সার্টিফিকেটটার জন্য। একবার ওকে পাঠায় বড় অফিস, আর একবার স্বাস্থ্য ভবনে গেলে বলে বড় অফিসে যান, বড় অফিস বলে আমরা দিতে পারবো না, ব্রড ডেট লিখলে দিতে পারবো। এই করে 7 বার গেছে। তারপরে ও কিছু জমা না দিয়ে কপিগুলো বাড়ি নিয়ে চলে এসেছে। তখন আমরা বলেছি ঠিক আছে, আপনাদের আর দিতে হবে না, আমরা কোর্টে দেখে নেব। যেদিন দুপুরবেলা উনি বলেছেন যে ঠিক আছে আপনাদের আর দিতে হবে না, সেই দিন বিকালেই নারায়ণ স্বরূপ নিগম, যেদিন তার আগের দিনই আমাদের সুপ্রিম কোর্ট থেকে মামলাটা হাইকোর্টে এসেছিল, আর ঠিক সেদিনই বিকেলবেলা নারায়ণ স্বরূপ নিগম নিজে এবং আরজি করের এমএসভিপি দুজনে আমাদের বাড়িতে এসে ডেথ সার্টিফিকেটটা দিয়ে গেছেন। এই যে রাজত্ব, এই রাজত্ব যে রাজ্যে আইন মানা হয় না, সংবিধান মানা হয় না, সেই রাজত্বের উপর প্রশ্ন আসছে কাকা। আমার একটা খুব বিনীত প্রশ্ন, যে পুরো ব্যাপারটাতে সিবিআই তো অন্য কাউকে গ্রেফতার করতে পারলো না, সঞ্জয় রায় দোষী, আদালত সিবিআই দুজনকে গ্রেফতার করেছিল, প্রিন্সিপাল এবং আর কারা কারা থাকতে পারে আপনাদের কি মনে হয়? আর কারা কারা ওই দুর্নীতি মামলায় যারা জড়িত আছে তারা সবাই এই রেপ অ্যান্ড মার্ডারের সঙ্গে যুক্ত, আরো লোক আছে, এবং ডাক্তার, জুনিয়র ডাক্তাররা এবং সিনিয়র ডাক্তাররা এর সঙ্গে সরাসরিভাবে যুক্ত। মানে আমরা শুধু পোস্টমর্টম রিপোর্টে জুনিয়র ডাক্তারই সাইন করেছে। হ্যাঁ, এরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এবং এরা একটা অবৈধভাবে এই সমস্ত কাজগুলো করেছে, তারা নিজেদের বাঁচানোর জন্য, নিজেদের এই কেস, এই ব্যাপারটা থেকে। হাসপাতালে অনেক কিছু দুর্নীতি চলছিল, এটার জন্য চলে বা আপনার নেই জেনে গিয়েছিল, সেটা তো জেনেই গেছিল, জেনে ওখানে সবাই যায়, জেনে কেউ প্রতিবাদ করে না, সব সন্দীপ ঘোষের হয়ে কাজ করে। আমার মেয়ে সন্দীপ ঘোষের হয়ে ওই কাজ করেনি, সন্দীপ ঘোষের প্রস্তাব মানেনি। আজকে মেদিনীপুরে পরপর 4 জন অসুস্থ হলো স্যালাইন দিয়ে, তারপরে সারা পশ্চিমবঙ্গ, সারা পৃথিবীর লোক জানতে পারলো যে পশ্চিমবঙ্গে জাল স্যালাইন ব্যবহার করা হয়। একটা 29 টাকা দাম একটা স্যালাইনে, সেখানেও জাল তৈরি করে, মানে সেখান দিয়ে একটা মানে কাটমানি খাওয়ার একটা চিন্তাভাবনা এই রাজ্যে চলে। আর মেডিসিন যেগুলো 10,000 15,000 টাকা এক পাতা ট্যাবলেটের ওষুধের দাম, সেখানে তো আরও কাটমানি খাওয়ার বিশাল বড় জায়গা, সেখানে তো কাটমানি খাওয়াই হোক। শেষ মেডিসিনের ওষুধগুলো প্রচণ্ড কস্টলি হয় ওগুলো, আর ওগুলো সবসময় একটা কোম্পানি ওগুলোর এটা পায়। এগুলো অনেক রকম সমস্যা ছিল, জানতে পেরেছিল। আমার একটাই, যে কখনো কি অভয়া আপনাদের এই 9th অগস্টের আগে বা কখনো খাওয়া খেতে খেতে বা বাড়িতে ঘুমোতে ঘুমোতে গল্প করতে করতে গল্পের ছিল, কখনো বলেনি যে এরকম চলছে হাসপাতালের একটা? এগুলো বলতো, কিন্তু আমার উপর হামলার আশঙ্কাটা বুঝতে পারেনি, হামলার আশঙ্কাটা বুঝতে পারেনি। তবে না, এটা বলেছে, এটা বলতো যে জাল ওষুধ বা এই যে পেশেন্ট ভর্তি করার যে সমস্ত, আমি যদি কারো রেফারেন্স দিতাম যে যা, তো অনেকে বলতো আপনার মেয়ে আছে দেখুন না ভর্তি করা যায় নাকি। আমি যদি কাউকে পাঠাতাম বলতো বাপি পাঠাবে না, এরকম পাঠালে অসুবিধা হবে, আমার কাউকে বলবে না যে আমি আরজি করে আছি, তাহলে লোকে বলবে তোমাকে, তুমি হয়তো তাকে পাঠাবে, ওরকম পাঠালে ভর্তি করতে অসুবিধা হবে। ওখানে ভর্তি করতে পারবো না আমরা, ওখানে টাকা দিয়ে ভর্তি। ক্যাশ পেশেন্ট বলা হয়, ক্যাশ পেশেন্ট, ক্যাচ পেশেন্ট, ক্যাশ পেশেন্ট বলা হয়, যারা মানে রোগীকে ধরো, হ্যাঁ রুগী ধরা পেশেন্ট, এটাই ক্যাশ পেশেন্টের মানে দালাল। তারপরে আরজি কর না, সব হসপিটালে যে রোগী কল্যাণ সমিতি হয়, টিকিটটা তৈরি হয়ে চলে বলতো, তখনই এসে ডাক্তারকে বলবে ক্যাশ পেশেন্ট, মানে ক্যাশ পেশেন্ট, ক্যাশ মানে ধরা। বলতো যে রোগী কল্যাণ সমিতি আছে না, ওরাই সব থেকে রোগীর অকল্যাণ করে, এই সমস্ত বলতো বাড়িতে, এগুলো বাড়িতে বলতো।
কিন্তু ওর উপরেই যে আসবে, আমি একদিন বলছি রোগী ওকে, কল্যাণ সমিতির তুই যে যিনি এত প্রধান, কথা বলিস, তিনি তো যেদিন এই দুর্নীতিগুলো বেরিয়ে আসবে কার যে মাথায় ঘাড়ে পড়বে সেটা সত্যি। নিজে কখনো বুঝতে পারেনি। এই যে তদন্ত চলাকালীন আপনাদের উপর কোনো রাজনৈতিক প্রেশার বা প্রশাসনিক প্রেশার? প্রথম ছিল, এটা বলবেন না, ওটা বলবেন। আমরা পাত্তা দিই না, আমরা ওটা এখনো কাউকে কিছু পাত্তা দিই না। প্রথম একদম ছিল। ওই আমাদের কমিশনার, যিনি মহিলা কমিশনার, নামটা আমি এখন ঠিক মনে নেই, উনি সবসময় আমাকে ধরে থাকতেন। মিডিয়া আসলে আমি কি বলবো না বলবো সব উনি বলে দেবেন, সেটা আমার বলতে হতো। মিডিয়ার লোকেরা আমাকে পাশে গিয়ে, উনি চলে গেলে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে, কাকিমা এগুলো কেন বলছেন না, এগুলো বলুন, এরকম বলতো। প্রথম 5 দিন আমরা কথা বলতে পারিনি, 5-7 দিন আমরা কোনো কথা বলতে পারিনি। তারপরেও আসে প্রেশার, অনেক প্রেশার আসে। আমরা রাজনীতি করি, আমরা ভোটে দাঁড়াবো, আমরা কম টাকায় বিক্রি মানে চাই না, অনেক টাকা চাই, অনেক টাকা দিলে আমরা মুখ বন্ধ করে ফেলবো। এগুলো অহরহ শুনতে হয় আমাদের ওসবে আর কিছু যায় আসে না। আমরা একটাই পণ করেছি যে কারা আমার মেয়েকে খুন করলো আর কেন খুন করলো, আর সেই রাতে আমার মেয়ের সঙ্গে কি হলো, এটা আমরা জানতে চাই। এটা আমরা একদম দৃঢ় প্রতিজ্ঞ। এটা আমরা এখান থেকে যেভাবে সরাতে পারছি না বলে, সত্যি কথা বলতে কি, পশ্চিমবঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবচেয়ে যাকে ভয় পান সেটা হচ্ছে আমাদের দুজন। এই যে দুর্গাপুরে যে পরশুদিন যে ঘটনাটা হয়েছে, দুর্গাপুরের না, এটা আমি জানতে চাইছি যে ধরুন অনেক তো অভয়ার কাণ্ড ঘটছে সারা রাজ্যে, দেশে, সব জায়গাতে ঘটছে। এটাও হয়তো চাপা পড়ে যেত। মিডিয়ার ভূমিকা কতখানি ছিল বলে মনে হয় আপনাদের? হ্যাঁ, মিডিয়া প্রথমে বললাম মিডিয়ার ভূমিকা প্রথম থেকে, মিডিয়াও আমাদের সঙ্গে এখনো আছে। মিডিয়া এমনকি সারা বিশ্ব সত্যিই আমার মেয়েটাকে নিজের ঘরের মেয়ে মনে করেছে। 14 তারিখে যে রাত দখলটা হয়েছিল, আমি দেখিনি। আমার 52 বছর বয়স, আমি দেখিনি যে ইস্ট বেঙ্গল মোহনবাগান এক হয়ে গেছে। এবং এখনো এত দেশের থেকে আমাদের সঙ্গে কথা হয় ফোনে। আমি সত্যিই কৃতজ্ঞ যে এত লোক আমার মেয়েকে ঘরের মেয়ে মনে করেছে। আর ওর মধ্যে সেই গুণটা ছিল বলেই আমার মেয়েকে সবাই ঘরের মেয়ে মনে করেছে। আমি মেয়েকে হারিয়েছি, কিন্তু এই একটা জায়গায় যে আমার মেয়েটা অনেক বড় হয়ে গেছে, যে নিজে বলতো সবাই। আমাদের ঘরে 2-3 বছর আগে মার্বেল ওই বসিয়েছিল। আমি বলেছিলাম গাড়িটা কেন না, তো যেতে আসতে সুবিধা হবে। না মা, বাড়িটা আগে সুন্দর করি, তারপরে গাড়ি কিনবো। তা গাড়িটা কিনেছিল মাত্র 6 মাস আগে। তো যখন ওই মার্বেল বসানোর সময় সব যারা মিস্ত্রি ওকে দেখাতো, তাদের বাড়ির লোকদেরও নিয়ে আসতো ওকে দেখাতে। তখন ও হসপিটালে চলে গেলে ওরা আমাকে বলতো, কাকিমা বোন না অনেক বড় হবে। সেটা ও যখন চলে গেল তখন আমি ভাবতাম কি বড় হলো, ও তো চলেই গেল, 31 বছর বয়স না হতে কিছুই করতে পারলো না। কিন্তু তারপরে ভাবি যে না, ও সত্যিই অনেক বড় হয়ে গেছে। আজকে সারা পৃথিবীতে এই রাজ্য সরকারের প্রতিনিধি বা রাজ্য সরকারের কোনো লোক যেখানে যাবে, আমার মেয়ের যে বিচারের ব্যাপারটার প্রতিবাদে তাদের পড়তেই হবে। কারণ আপনারা লন্ডন দেখেছেন, মাননীয় মুখ্যমন্ত্রীকে একজন ইউ কিল্ড অভয়া বলে এমন ওনাকে চেপে ধরেছিল, উনি সেখানে অনেক রকম ওনার তো আছেই উল্টোপাল্টা কথা বলা। আরও একটা ঘটনা এর মধ্যে ঘটেছে, সেটা বিশ্লেষণ না করাই ভালো। কারণ না বলতে পারো, যেটা পাবলিক মানে আমাদের একজন প্রতিনিধি টাইম স্কোয়ারে যাওয়ার কথা ছিল পশ্চিমবঙ্গ থেকে, কিন্তু সেখানে আগেই এত প্রোটেস্ট শুরু হয়েছে, পশ্চিমবঙ্গ সেখানে প্রতিনিধি পাঠায়নি। যেখানেই যাবে পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো রাষ্ট্রে, আজকে আমাদের পররাষ্ট্রমন্ত্রী, মানে আপনি বলছেন যে এই বিচারটা পাওয়ার যে লড়াইটা, এই লড়াই সবচেয়ে বাধা আপনি পশ্চিমবঙ্গ সরকার থেকে পেয়েছেন? অবশ্যই এখনো পাচ্ছি। কোর্টে দাঁড়িয়ে লাভটা কি, ওনাদের লাভটা কি? সেটা তো আমরা এখন আবিষ্কার করতে পারিনি। ওনারা যদি সত্যির সাথে থেকে আপনাদের লড়াইটাতে আরো যদি প্রশমিত করে, আরো সেটাকে যদি বিচার ব্যবস্থা আরো যদি সেটাকে মানে সমীচীন একটা ভালো, না সেটা জানি না, তো সেটা ভালো রাজনৈতিক ক্ষেত্রে অবশ্যই। প্রথম থেকে আজকে যে আমাদের বিচার এনে দেবে, তা সে রাজনৈতিকভাবে হোক, যেভাবে হোক সফল হবে এবং ফ্রন্ট লাইনে চলে আসবে। আজকে কোটি কোটি লোক
আজকে আমরা গয়াতে গেছিলাম, গয়া তো প্রত্যন্ত একটা এলাকা বিহারের, আপনি মানে অবাক হয়ে গেছিলাম আমরা। সেখানের মিডিয়া, মানে 1 বছর পরে গেছিলাম আমরা, সেখানকার মিডিয়া মানে সারা দিন, যেদিন আমরা গয়াতে ছিলাম সারা দিন আমাদের সঙ্গে ছিল। এবং সেখানকার স্থানীয় লোক যখন জানতে পেরেছে, এবং আমরা এই যে কার্যকর ভিক্টিমের মা বাবা, তারাও যে কতটা দুঃখ প্রকাশ করেছে, সত্যি আমরা আশ্চর্য হয়ে গেছি যে এখানে গয়া একটা প্রত্যন্ত জায়গা, আমাদের বাড়ি থেকে 500-600 কিলোমিটার দূরে, যেখানের লোকের কোনো যায় আসে না আমার মেয়ে নিয়ে, কিন্তু তারা ওখানেও গিয়ে আমরা যে রেসপন্স মানুষের মধ্যে দেখেছি, সত্যি আমরা জনতার আন্দোলন যদি না হতো, মানে জনতা যদি না জাগতো, তাহলে কি এতটা লড়াই মানে আর কি কঠিন হয়ে যেত না? এখনো তো কঠিন, এখনো লড়াইটা খুবই কঠিন, যদি অসামঞ্জস্য লড়াই বলতে গেলে। এখন হচ্ছে সরকারের সঙ্গে লড়াই হচ্ছে। আমরা সাধারণ মানুষ, আমরা একটা টালির বাড়িতে থাকতাম, মেয়েটা সেখান থেকে মা আমি ডাক্তার হব, আমরা ওর স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য প্রচুর পরিশ্রম করেছি। এবং সত্যি কথা বলতে মেয়েটাও অক্লান্ত পরিশ্রম করেছে, কারণ যেভাবে মাস্টার দিতে হয়, বা আমার মেয়ে বাংলা মিডিয়াম থেকেই পড়াশোনা করেছে, ইংলিশ মিডিয়ামে সরকারি স্কুলেই পড়েছে, ইংলিশ মিডিয়ামে আমরা পড়াতে পারিনি। না, আপনি বলছেন পশ্চিমবঙ্গ সরকারের সাথে লড়াইটা কাকিমা, পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে শুধু লড়াই যে বলবো তা ঠিক নয়। আজকে কেন্দ্র সরকারের সঙ্গে যে লড়াই হচ্ছে না, আমি এটাই বলতে চাইছি, এটা তো বিজেপি কি কোনো রকমের সাহায্য করতে এসেছিল? বিজেপি বলে ঠিকই, চেষ্টা করে, আমাদের পশ্চিমবঙ্গে যারা আছেন তারা হয়তো চেষ্টা খুবই করছে। আপনাদেরকে দিয়ে কোনো রাজনৈতিক ফায়দা তোলার কি চেষ্টা করে মাঝে মধ্যে, বা আপনারা কি সেটাতে মানে সেটা আমরা করতে দেব না, সেটা অফার একদম আসে। কিন্তু আমি বলি, আমি একদম সরাসরি বলি যে আমার মেয়ের মৃত্যুকে নিয়ে কেউ তার পায়ের তলার জমি শক্ত করবে, এটা আমি কখনো হতে দেব না, এটা আমি হতে দেব না। আপনি বলতে চাইছেন যে আপনি সরকারের এই কাণ্ড কারখানাতে আপনি অখুশি বা অসন্তুষ্ট, কিন্তু তাই বলেই নয় যেটাকে বিজেপিকে বা অপোজিশন পার্টিকে রাজনৈতিক ফায়দা কাজ করাটা উচিত বলে মনে হয় না, তাই তো? বিজেপিও সহযোগিতা করছে, কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু আমাদের সঙ্গে কোনো সহযোগিতা করছে, কারণ আমরা কতবার মেল করেছি। এমন তো নয় যে বিজেপি শাসিত রাজ্যে এই সমস্ত ঘটনা ঘটে না, বা তারাও যে সব না, তা ঘটে, বেশি ঘটে। তবে শুনুন, যে যখন আমি সাধারণত যে দেখি, যে বিভিন্ন ডিবেট অনুষ্ঠানে দেখি, যখন অন্য রাজ্যের কথাগুলো উঠে আসে, তখন আমার একটাই কথা মনে হয়, আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকি, আমি বাংলা থাকি, বাংলার কথা দেখবো, আমি অন্য রাজ্যের কথা দেখবো কেন? যে ভালোটা নেবো আমি, খারাপটা হতেই পারে, খারাপটা আমি দেখবো কেন? খারাপের দিকে আমি নজরটা দেবো কেন? তুলনাটা আমার রাজ্যে ঘটছে বলে আমি ভিন্ন রাজ্যের তুলনা নিয়ে আসবো, অন্য রাজ্যে মুখ হচ্ছে তমুক হচ্ছে, যেটা প্রকাশ্যে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী নিজে বলেন। এগুলো কি উচিত কাজ করেন কেউ এই প্রশাসন? এটা তো অনুচিত কাজ আমার মনে হয়। এটা তো মনে হয় মুখ্যমন্ত্রী মহিলা, তিনি নিজে একজন মহিলা, আপনারা তো একটা আশা রেখেছিলেন। না, মহিলা বলে উনি যে এত মিথ্যাবাদী, সেটা আমরা তো আগে খবর রাখতাম না, ছিল না। উনি 5 দিন যেদিন হয়েছে আমার মেয়ের মৃত্যু, আমাদের বাড়িতে গেছিলেন, তো গিয়ে বললেন, আমি একটু ঘরে অনেক আমাদের রিলেটিভরা ছিলেন, তা আমাদের দুজনকে ডেকে নিয়ে গেলেন আলাদা একটা ঘরে, তখন আমরা মেয়ের ঘরেই গেছিলাম। তো উনি তখন বললেন, আসল অপরাধী তো আমরা ধরে ফেলেছি। আমি ওনাকে আর কথা না বলতে দিয়ে এটাই বলেছিলাম, ম্যাম, যাকে ধরেছেন আমরা ওকে আসল অপরাধী মনে করি না, কারণ আমার মেয়েকে ও একা এসে হসপিটালের মধ্যে, জনবহুল হসপিটাল, খুন করে গেল, ধর্ষণ করে গেল, বাকি কেউ কিছু জানলো না, এটা আমি বিশ্বাসও করি না, এটা আমি মানতেও পারবো না। উনি নিচে এরকম তাকিয়েছিলেন, তারপর বিনীত গোয়েলের দিকে তাকিয়ে বললেন, আমারও মনে হয় তুমি ভেতরে কাউকে নিয়ে ডান্ডা দাও, ঠিক এই ওয়ার্ডটা ইউজ করেছিলেন, তাহলে বেরোবে আরও কে অপরাধী আছে। আজ পর্যন্ত কিন্তু আমি দেখিনি যে ভেতরের কাউকে নিয়ে ডান্ডা দাও বা কিছু, কাউকে ডাকো। সেদিন কিন্তু উনি মেনেছিলেন যে হ্যাঁ, সঞ্জয় একা অপরাধ করেনি, কিন্তু তারপরে তার কোনো প্রতিফলন আমি আজও দেখিনি। এবং সাংবাদিক সম্মেলন বাইরে বসে যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন, তখন উনি বলেছিলেন, যারা এইসব অপরাধের সঙ্গে যুক্ত, আমি সবাইকে সামনে নিয়ে আসবো, এবং এই পরিবার যাতে সঠিক বিচার পায় আমি সেই ব্যবস্থা করব। শুধু মুখের কথা ছাড়া কিছুই করেননি। আমাদের সেদিন বাড়িতে গিয়ে আরও একটা কথা বলেছিলেন, ও তো ডিউটি অবস্থায় মারা গেছে, কম্পেনসেশন আপনারা পাবেন একটা,
আমি বললাম ম্যাডাম কম্পেনসেশন আমি সেদিনই নেব, ওর যদি প্রাপ্য হয় সেটা আমি নেব, কিন্তু আমি আগে চাই বিচার, বিচার হয়ে গেলে আমি সেদিন নবান্ন তো গিয়ে নিয়ে আসবো, এখন আমি কোনো কম্পেনসেশন চাই না, কিচ্ছু চাই না। না ওর নামে একটা তাহলে এই যে চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টটাই করে দেব। আমি কিচ্ছু দরকার নেই, আমি শুধু এখন বিচার, কি হলো আমার মেয়ের সাথে, কেন তাকে মানে বেঁচেই থাকতে দিলাম না। কোনো যদি কিছু জেনে ফেলে, তার তো বাবা মা আছে, আমাদের ডাকতো, আমাদের ডেকে বলতো যে আপনার মেয়ে আমাদের কথা শুনছে না, নিয়ম মানছে না, আমরা ওকে আর পড়াতাম না, নিয়ে চলে আসতাম বাড়িতে, বেঁচে তো থাকতো মেয়েটাকে। আদৌ কি বিচার পেয়েছেন নাকি সবাই নিজের আখের গুছিয়ে নিয়েছে? কোনো বিচার পাইনি আমরা এখনো। এই সঞ্জয়কেও কি হবে, হাইকোর্টে যে ওর যে আপিল করেছে তার যে কী রায় আসবে সেটা নিয়েও আমাদের সন্দেহান আছে। কেননা যে তথ্য সঞ্জয়ের বিরুদ্ধে শিয়ালদা কোর্টে পেশ করা হয়েছে, সেই তথ্য সম্বন্ধে শিয়ালদা কোর্টও বিভিন্ন রকম কোশ্চেন তুলেছেন। দেখা যাক কোর্ট কী করে। যে মানুষগুলো আপনাদের হয়ে নামলো, যে মানুষগুলো আপনাদের পাশে দাঁড়ালো, যারা লড়াই করলো, তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে? সবসময় বলছি, সবসময় তারা সবসময় আমাদের সঙ্গেই আছে। কারণ আমরা যদি কোনো রকম ভাবে তাদের ডাকি, তাদের সাড়া পায় এখনো। হ্যাঁ অবশ্যই। আর যা সবসময় আমার মেয়েকে কেউ ভুলে যায়নি, হয়তো ধমকিয়ে চমকিয়ে চুপ করে করিয়ে রাখা হয়েছে, কিন্তু মন থেকে কেউ ভুলে যায়নি আমার মেয়েকে। এবং আমরা যদি ডাকি, ফেব্রুয়ারি মাসে 9 ফেব্রুয়ারি আমার মেয়ের জন্মদিন, সেদিন আমরা ডেকেছিলাম, এত লোক এসেছিলেন, এত লোক, মানে এই মাথা থেকে ওই মাথা দেখা যাবে না। সমস্ত দেশের মানুষ আমাদের সঙ্গে আছেন, আর ন্যায়ের সঙ্গে আমরা এক বছর পরে বিহারের গয়াতে প্রত্যন্ত এলাকায় যেখানে গেছিলাম আমরা, সেখানকার লোকও যে এতভাবে মনে রেখেছে, যখন দেখছি আমরা বুঝতে পারছি যে আমরা ডাক্তার আরজিকর ডাক্তার ভিক্টিমের ফ্যামিলি, নানান রকমভাবে আমাদের নানান রকম সহযোগিতা করেছে। দিল্লিতে, সারা দেশে তো জুনিয়র ডাক্তার আন্দোলন, দিল্লিতেও আমরা যখন যাই, যখন যে সমস্ত গাড়ি ইউজ করি, তখন ওরাও যা তাও একটা আমরা সেবা করা, আপনাদের সেবা করার সুযোগটা পেলাম। দিল্লি, মুম্বাই, মধ্যপ্রদেশ। না, দিল্লিতে আমরা গেছি, অন্য কোথাও যাইনি আমরা। আন্দোলন, ডাক্তাররা যে আন্দোলন করেছে কাজ, দিল্লিতেও গেছি, যে ড্রাইভাররা পর্যন্ত। এই আন্দোলন পাকিস্তানে হয়েছে, কর্মবিরতি। হ্যাঁ, পাকিস্তানেও এই আন্দোলন হয়েছে, বাংলাদেশে হয়েছে, সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে নৌকা করে মেয়েরা এসে আন্দোলন করেছে। এই আন্দোলন কোথাও বাদ যায়নি। এটা কেউ মেনে নিতে পারেনি। এরকম একটা ডিউটিরত অবস্থায় একজন ডাক্তারকে খুন করে ফেলা হবে, সেটা পৃথিবীর কেন কোনো গরিব বড়লোক কেউই এই ব্যাপারটা মানতে পারেনি। হয়তো আজকে 1 বছর হয়ে গেছে, বা নানান রকম রাজনৈতিক প্রতিবন্ধকতার জন্য হয়তো কেউ কিছু বলছে না। আপনাকে বলতে আমার কোনো দ্বিধা নেই, এই প্রশাসন, এই যে সরকার তৃণমূল, তাদেরও অনেক নেতা মন্ত্রী আমাদের সঙ্গে যোগাযোগ রাখেন এবং আমাদের খোঁজখবরও রাখেন, কী অবস্থায় আছে, মানে পরিস্থিতি চলছে। আউট অফ পার্টি লাইন কি যে ও আলাদাভাবে খোঁজখবর রাখেন, ব্যক্তিগতভাবে। এবং যে নবান্ন অভিযান হয়েছিল, আমি নিজে প্রকাশ্যে দেখেছি, অনেক তৃণমূলের মহিলা নেত্রীরা সেই নবান্ন অভিযানে যোগ দিয়েছিলেন, কিন্তু তাদের নামটা আমার বলা উচিত না, বলতে না চাই, জোর করবো। সবসময় কি মানে কোনো সময় কি মনে হয় যে এই যে ধরুন মানে ও যখন ডিউটি করতো, মানে ফোনে কত কথা হতো, মানে অনেকবার ফোন করতো আমাকে, বিশেষ করে ওর বাবা যেদিন বাড়িতে থাকতো না সেদিন বেশি কথা হতো। শেষ মুহূর্তের আগে পর্যন্ত বুঝতে পারিনি যে মা, না সেদিন রাতে 11টা 15-তে আমাকে ফোন করেছিল। 11টা 15-তে ওদের খাবার এসে গেছিল, আর ওদের নিয়ম ছিল যে সিনিয়র থাকবে, যার নাইট ডিউটি পড়লে সিনিয়ররাই খাওয়াবে। সেদিন ওই খাবার আনিয়েছিল জোম্যাটো থেকে। মানে ঘটনাটা ঘটার লাস্ট আগে কি কথা হয়েছিল, কখন হয়েছিল, এটাই ওই তো 11টা 15-তে সেদিন লাস্ট রাতে কথা হয়েছিল। সেদিন আমাকে ও 8বার ফোন করেছিল। ওর বাবা যেহেতু বাড়িতে ছিল না, ও ডিউটি করতে করতে, মা তুমি এখন একা আছো, কি করছো, নরমাল কথা বলছিল, নরমাল কথা। কখনো যে না টেনশন আছে বা 11টা 15 সময় খুব সুন্দর হাসি খুশি। আমি বলছে কি কি খাবার আনিয়েছিস, বললো চিকেন ভর্তা, রুমালি রুটি, আরো অনেক খাবারের নাম বললো। তো আমি বললাম কেন, আজকে তো সারাদিন ভাত খাওয়া হয়নি, আমি তো টিফিন দিয়ে দিয়েছিলাম তোকে পরোটা, তো ভাত খেলি না কেন? তো বললো না সবাই এটা পছন্দ করলো তো এটাই খাবো, তোমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো, কোনো টেনশন নেই।
কিন্তু সেদিন রাতে ও আমাকে আর ফোন করেনি, আমি ফোন করতাম না রাতে। আমি রাতে ফোন করলে হয়তো, আর চেস্ট মেডিসিনে বেশি ক্রিটিক্যাল পেশেন্ট আসে, হয়তো পেশেন্ট দেখছে, পেশেন্ট খুব সিরিয়াস কন্ডিশন, ফোনটা ধরতে পারে না, আমার টেনশন হয়ে যায়। সেই জন্য আমাকে বলতো না তোমার ফোন করতে হবে না, আমি করব। রাতে 3-4 বারও ফোন করতো, হয়তো সারা রাত পরে 4টের সময়, মা আমি এখন একটু রেস্ট করতে যাচ্ছি, তুমি আমাকে 7টায় ডেকে সবকিছু দিও। ইনফর্ম করতো যে আমি এটা হ্যাঁ, কিন্তু সেদিন ফোন করেনি। সেদিন আর ফোন করেনি, ওটা সেদিন ফোন করেনি বলে সকালে ওর বাবা বেরিয়ে যাওয়ার পর থেকে আমার মনে একটু খটখট করছিল। তখন আমি 2বার ওকে ফোন করেছি, আমি পুজো দিয়ে এসে 2বার ফোন করেছি, 2বারই ফোনটা নাগাদ ফোন করেছি। তখন আমি একটু টেনশনে ছিলাম। তারপরে ওর বাবা এসেও বলছেন আমার না ভালো লাগছে না, তো ওই শুয়ে পড়েছেন বিছনায়, তখনই ফোনটা এসেছিল। টেলিভিতে কাজ করে। আমি প্রথমবার ফোন এলেই তখন কেঁদে ফেলেছি, আমার মেয়েটা নেই এটা বলে। কেন জানি না, আমার ভেতর থেকে যেন একটা ডেকে ফেলেছে। যেই প্রথম ফোন এসেছে, আমি পাশ থেকে বলছি ওর কি হয়েছে, ওর কি হয়েছে, ওর কি জ্বর হয়েছে, তখন বলছে আমরা কি ডাক্তার যে আমরা বলবো, আমরা এমার্জেন্সিতে নিয়ে যাচ্ছি। তখন আমি ওর বাবাকে ধরে কেঁদে ফেলেছি, আমার মেয়েটা নেই। কেন জানি না এরকম ফিলিংস হয়েছিল। ডিউটিতে থাকতে অনেকবার ফোন করতো, মা কি করছো, ফোন না ধরলে খুব রেগে যেত, ফোনটা কাছে নিয়ে যেতে পারো না। জানতো যে ফুল গাছগুলো আমি একটু রান্না টান্না হয়ে গেলে আমি ফুল গাছ কাছে চলে যাই, ফোনটা নিয়ে উপরে যেতে পারো না, এরকম। আমাদের ও একটা অভিভাবক ছিল ছোট্টবেলা থেকে। যখন ওকে ছোট্ট গাড়িতে নিয়ে ও বসতো, আমি পেছনে বসতাম। ওর বাবা গাড়ি চালালে যখন সামনে একটা লরি এসে গেল, বাপি আস্তে চালাও আস্তে চালাও। আমার মেয়েটা ছোট্ট তখন এইটুকু থাকতেই ও আমাদের অভিভাবক। এবং বড় হয়ে যখন 11-12-এ উঠে গেল, তারপরে তো মেডিকেল লাইনে গেল যখন, মানে ও আমাদেরই অভিভাবক। ওকে আমার কিভাবে চল, কিভাবে পড়, কিছুই কোনোদিন বলতে হয়নি। এমনকি হাতে ধরে অক্ষরটাও শেখাতে হয়নি, সেটাও নিজে নিজেই শিখে গেছিল। ওর দাদুর সাথে বসে লিখতে লিখতে, ওই গোল গোল করতে করতে নিজেই শিখে গেছিল। মানে এখন বাড়িতে সময়টা কাটে কি করে? ওই এখন তো অনেকদিন ধরে অসুস্থই ছিলাম আমি, তারপরে অনেক দেরি করে ঘুম থেকে উঠি, সকালটা আর আমি দেখতে পারি না। সকালটা দেখতে আমার খুবই কষ্ট হয়। ওই মেয়ে ডিউটি যেত, ওই টাইমটা ওকে নিয়েই তো তাড়াহুড়া থাকতো। ওর টিফিন বানিয়ে দেব, ওকে খাবার দেব সকালের, ও কি নেবে ভুলে যেত, এটা দাও ওটা দাও। ওই টাইমটা আমি আর নিতে পারি না, ওই টাইমটা ওই জন্য আমি উঠিই না, দেরি করে উঠি। আচ্ছা, আপনি কাকিমা একটা কঠিন লড়াই চালাচ্ছেন, মানসিক, বাইরে এত এদিকে যাওয়া ওদিকে যাওয়া, শারীরিক একটা কষ্ট হচ্ছে। আজকে দুর্গাপুরও একটা MBBS ছাত্রের সাথে সেম ঘটনা ঘটে গেল। আমি পরিবারকে পরশুদিন বলতে চান আপনারা? আমি ওর বাবার সঙ্গে কথা বলেছিলাম, ওর বাবা কেঁদে ফেলে বলে আমাকে বলছিলেন আপনি আমারও মা, আপনি তো বুঝতেই পারছেন। আমি যে হ্যাঁ আমি বুঝতে পারছি বলেই ফোন করেছি। এই যে যাদবপুরে ইংলিশ অনার্স মেয়েটার মেয়েটা মারা গেল, ওর বাবা মার সঙ্গেও আমি কালকে কথা বলেছি। উনিও বলেছেন আপনি একবার যদি আসেন ভালো লাগবে, আমরা দুজনে একই, আমাদের মেয়েরা মেধাবী ছিল বলে হারিয়ে গেল। উনিও সেই একটাই কথা বললেন, আমাদের মেয়েরা মেধাবী ছিল বলে হারিয়ে গেল। আমরা যেটুকু ক্ষমতা সেটুকুই করেছি। উড়িষ্যা মানসিক জোর দেওয়া না, মানসিক জোর না, উড়িষ্যার মুখ্যমন্ত্রীকে মানসিক জোর আমাদের মেয়েই দেয় বলতে পারেন। কারণ সেদিন যখন এমন অনেক দিন হয়েছে যে কোর্ট থেকে আমরা যাচ্ছি, ওই কোর্টের সিঁড়িতে পা দিলে তখন আমাদের দুজনেরই এটাই ফিলিংস হয় যে আজকে মেয়েটা যদি মেধাবী না হতো হয়তো আমাদের কোর্টে আসতে হতো না। কারণ আগে আমরা কোনোদিন কোর্টে আসিনি, আজকে মেয়েটা মেধাবী ছিল বলে আজকে আমাদের এখানে আসতে হচ্ছে। ট্রেন থেকে নেমে অনেক দিন আমি বলেছি চলো না এখানে আমরা দুজনে শুয়ে পড়ি, এত কষ্ট আর নিতে পারছি না। তখন বাড়িতে ঢুকে না ওর ঘরে গিয়ে বসলে সেই জোরটা আমি পাই যে না, ও যে লড়াইটা বাকি রেখে গেছে সেই লড়াইটা আমাদের সম্পূর্ণ করতে হবে।
আর ও যে বলতো আমি অনেক বড় হব, ওর নামটা যেন পৃথিবী যতদিন থাকবে ততদিন ওর নামটা থাকবে, ডক্টর অভয়া যেন কেউ না ভোলে, সেটা আমাদের করে যেতে হবে। এই মনের জোরটা আমরা ওর কাছ থেকেই পাই। কেউ ভুলবেও না, তাকে সবাই মনেই রাখবো। আমাদের ক্ষমতার মধ্যে ওই দুর্গাপুরের মেয়েটার জন্যে উড়িষ্যার মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং মেডিকেল কাউন্সিলে একটা চিঠি পাঠিয়েছি যাতে মেয়েটিকে অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্স ভুবনেশ্বরে ভর্তি নেওয়া হয় এবং মুখ্যমন্ত্রী যেন তার সবসময় নিরাপত্তা, এবং তার পরিবারকেও বলেছি যে সবসময় তাকে একটা নিরাপত্তার বলয়ের মধ্যে রাখতে, কারণ সে একটা এমন মানসিক যন্ত্রণার মধ্যে থাকবে। আজকে আমাদের যেমন আমার মেয়েটা চলে গেছে একটা চোখের মানুষের দেখে, সেও উড়িষ্যার প্রত্যন্ত গ্রামে থাকে জলেশ্বরে, তাকেও কিন্তু এরকম একটা বাঁকা চোখে সবাই দেখবে। সেই জিনিসটা কিন্তু সহ্য করা মানসিকভাবে খুব কষ্টকর হবে। এই জিনিসটা ওর বাবা মাকেও বলবো আমি পরবর্তীকালে, যাতে সবসময় 24 ঘন্টা যেন সবসময় নজরে রাখে, কারণ এই একটা সমস্যা যে ওর তৈরি হয়েছে, এই সমস্যা থেকে বের করতেই হবে ওকে। আমরা সেই 9 তারিখ দেখা করার চেষ্টাও আমরা করব। কলেজ কর্তৃপক্ষ, পুলিশের যে নির্মম দুর্ব্যবহার আমাদের সঙ্গে হয়েছে, আমরা সবসময় সেটা চেষ্টা করব যে কোনো বাবা মার সঙ্গে যেন এই জিনিসটা না হয়। পুলিশ যে এত নির্মম হতে পারে, পুলিশ দলদাস হয়ে কাজ করেছে সেদিন পুরো, পুলিশ এবং আমাদের লোকাল এমএলএ, কমিশনার, কোনো হেল্প আমাদের করার থেকে বেশি সরকারের থেকেই হয়তো বা কারো থেকে জানি না, অন্যের হয়ে কাজ করেছে। আমরা সেটাও চেষ্টা করব আমার মেয়ের বিচারের পাশাপাশি সেটা অন্য কোনো মেয়ের সঙ্গে যেন এটা না ঘটে। পশ্চিমবঙ্গের যে এই যে আমাদের মাননীয়া কিছুদিন আগে বলেছিলেন যে আমরা একটা দুর্গা অঙ্গন তৈরি করব, সেটা অনেক জায়গা লাগবে, সেখান থেকেই আমার একটা ভাবনা এসেছিল, সেটা আমরা আমাদের বাড়িতে করেছিলাম যে পুজোর সময় তো আমরা ঘরেই বসে রয়েছি, নবমীর দিন আমাদের সামনে একটা মঞ্চ বানিয়ে আমরা ওটা করেছিলাম দুর্গাশূন্য দুর্গা অঙ্গন। দুর্গা নেই, কিন্তু মেয়ের ওই চালার মধ্যে মেয়ের সমস্ত জিনিস, বই, মেয়ের স্টেথোস্কোপ, সমস্ত ডাক্তারি বই সব দিয়ে মঞ্চটা সাজিয়েছিলাম। ওখানে আমরা সারা রাত বসেও ছিলাম এবং ওখানে দেখেছিলাম অনেক তাদের ছোট ছোট বাচ্চা মেয়েদের নিয়ে আমাদের কাছে এসেছিলেন যে আমরা ঠাকুর দেখতে যাইনি, আমরা দিদির বাড়িটা দেখতে এসেছি, এই বাচ্চাগুলোকে আশীর্বাদ করুন। আমরা ওটাই বলি যে হ্যাঁ, আমরা আমাদের লড়ছি ঠিকই, কিন্তু আমাদের মেয়ে তো আর ফিরে আসবে না, আর বলবে না যে গাড়িতে উঠে যেমন বলতো মা কি রান্না করেছো, এই তো ভাত গোছাও আমি আসছি একসঙ্গে খাবো, বা রাত্রে যেমন 9:30 বেজে গেলেই বাপি কোথায় আছো, তাড়াতাড়ি বাড়ি আসো আমার খিদে পেয়েছে, না তুই খেয়ে নে, না বাপি না এলে খাবো না। সেই যে জিনিস, সেই জিনিসগুলো আমাদের আর নেই। কিন্তু আর কোনো বাবা মার যেন এটা না হয়, সেই সমাজটা যদি আমরা করে যেতে পারি সেটাও একটা পাওয়া হবে, এটাও আমরা চেষ্টা করি। আপনাদের কি মনে হয় যে পশ্চিমবঙ্গের নারী সুরক্ষার আরো বেশিভাবে তৎপর হওয়া উচিত? অবশ্যই উচিত, যা শুরু হয়েছে। প্রশাসনের তো যে ধরনের কথাবার্তা প্রশাসন বলে এগুলো বলা উচিত নয়। আমাদের মুখ্যমন্ত্রীর মুখ থেকে যে সমস্ত কথাবার্তা আছে থানার ডিফেন্স না করে উনি যদি সেটাকে সুরক্ষা দেওয়ার ব্যবস্থা চিন্তা ভাবনা করেন, এই যে এত এত ঘটনা ঘটে, যদি দোষীদের আড়াল করা না হতো, যে ঘটনা ঘটুক, সেটা ধর্ষণ বলুন, চুরি বলুন, দুর্নীতি বলুন, যাই বলুন, যে কোনো একটা ঘটনা ঘটবে, যার সঙ্গে ঘটলো তাকে একটা টাকা ধরিয়ে দিলাম আর অপরাধীদের মুক্ত করে দিলাম। এই জিনিসটা যে কতটা ভয়ঙ্কর পরিণতি হয়েছে, মানে বিশাল আকার ধারণ করেছে এই জিনিসটা। এই জিনিসটা এত বড় হওয়াতে এই দুষ্কৃতীরা, মানে দুষ্কৃতি কর্ম করার জন্য কোনো ভয় ডর আর কিছু নেই কারোর মধ্যে। এটাতেই হয়েছে কি, মানুষের মস্তিষ্ক বিকৃতি হয়ে গেছে, মানে খেলা মেলা উৎসব, সেই উৎসবটা যে দন্তস্বর বদলে তালিবস্যতে রূপান্তরিত হচ্ছে প্রত্যেকটা জায়গায় আমরা দেখছি। এই যে মহালয়ার পরে দেখলাম আমরা একদিনে কলকাতাটা ভেসে গেল, 14 জন মারা গেল। এই যে উত্তরবঙ্গে এখন কতজন প্রাণ হারাচ্ছে, কি অবস্থা হচ্ছে। এই যে প্রাকৃতিকই হচ্ছে, কিন্তু কি প্রাকৃতিক? এই যে গাছ কেটে চুরি করে সর্বস্ব ফাঁকা করে দিচ্ছে, তাদের কিন্তু কিছুই হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। যে প্রকৃতির প্রতিক্রিয়া,
কিচ্ছু হচ্ছে না, শুধু যার যাচ্ছে আর যে যাচ্ছে তারই হচ্ছে। এই যে কালকে যেমন একটা পরশুদিন মাননীয়া বলেছেন মেয়েরা রাতে বেরোবে কেন, এটা কি একটা কথা? মেয়েরা রাতে বেরোবে না? ছেলে মেয়ে তফাৎ থাকলে আমরা আজকে 2025 সালে আছি, আমরা কি সেই 1800 শতাব্দীতে, বিংশ শতাব্দীতে রয়েছি? 2025 সালে বসে দুদিন পরে আমাদের 2026 সাল পড়বে। মেডিকেল লাইনে পড়তে গেলে ছেলে মেয়ে আলাদা করে ডিউটি হয় কোনোদিন? মেয়েরা রাতে ডিউটি করবে না, ছেলেরা শুধু ডিউটি করবে। এটা আমার মেয়ে যখন মারা গেছিল, খুন করা হয়েছিল তাকে, 2024 সালেও বলেছিলেন মেয়েদের রাতে ডিউটি দেওয়া হবে না। তাহলে ছেলেরা কি মানবে ওই ডিউটিটা করতে? কখনো মানবে না। ছেলে মেয়ে সমান ডিউটি না করলে কেন মানবে? এই কথাগুলোই যে ভুল, কি থেকে কি বলেন উনি নিজেও জানেন না। যাই হোক, আর আপনাদের বেশি সময় নেব না, জাস্ট শেষে একটা প্রশ্নই করবো দুজনকে, কাকাবু কাকিমাকে, যে শেষ লড়াইয়ের যে এই লড়াই যাত্রাতে, এই লড়াইটা আর কতদূর? যতদূরই হোক আমরা ততদিন অপেক্ষা করতে হবে, ততদূর আমাদের দৃষ্টি থাকবে। লড়াই আমরা শেষ দেখবই, এটা আমাদের একটা প্রতিজ্ঞা আছে। আমরণ লড়াই থাকবে। হ্যাঁ, আমারও লড়াই থাকবে। শুধু বিচার পেলেই যে লড়াই শেষ হয়ে যাবে তা নয়, এরপরেও আমাদের লড়াই জারি থাকবে, সবসময় আমাদের লড়াই জারি থাকবে। বিভিন্ন সামাজিক কাজে, সমাজকে আরো সুস্থ করতে, মানে যারা বিকৃত মস্তিষ্কের যে মানুষ, আমরা বলতে পারেন আমাদের দুজনের জীবনটা লড়াইয়ের। কারণ ছোট থেকে মেয়েটাকে যখন বড় করতে হয়েছে, সেও একটা লড়াই ছিল আমাদের। আমাদের একটা ছোট্ট ব্যবসা ছিল, আমরা দুজনে মেশিনেও কাজ করতাম, আবার কাটিংও করতাম, মানে লোক ছিল কম, আমরা করতাম সব। রাত জেগে আমি কাজ করছি, মেয়ে পড়ছে, সারা রাত মেয়েটা পড়ছে, আমি নিচেই কাজ করছি। এই লড়াইটা আমাদের করতে হয়েছে। এখন ও নেই, এখন লড়াইটা আমাদের দুজনের, কিন্তু ও আমাদের সবসময় সাহস যোগায় এবং আমারও এই লড়াইটা চালিয়ে যাব এবং বিচার পাওয়ার পরেও আমাদের লড়াইটা চলবে এই সমস্ত মেয়েদের সুরক্ষার জন্য। এই লড়াইটা আমরা জারি রাখবো। আর এবং সে বিচার নেবই ছিনিয়ে, এটা দৃঢ় প্রতিজ্ঞ থাকবো। ভালো থাকবে।